আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো যে আহ, আমরা ভৌত রসায়নের বিশেষ বিষয়সমূহ যে কোর্স আছে, কোর্সের অসমসত্ব প্রভাবন যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। চ্যাপ্টারের প্রথম দিকে কিছু টপিকস আমরা আলোচনা করেছি। টপিকসগুলোর মধ্যে যেগুলো ছিল সেগুলো হচ্ছে প্রভাবক কাকে বলে, প্রভাবন ক্রিয়া কি, এরপর প্রভাবকের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর প্রভাবকের শ্রেণী বিন্যাস আমরা পড়েছিলাম, কাজের উপর ভিত্তি করে প্রভাবক যে চার প্রকার: ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, আবিষ্ট প্রভাবক, এরপর অটো বা স্বপ্রভাবক। এরপর ভৌত অবস্থার উপর ভিত্তি করে যে প্রভাবক দুই প্রকার: সমসত্ব প্রভাবক এবং অসমসত্ব প্রভাবক। এর মধ্যে সমসত্ব প্রভাবক নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। সমসত্ব প্রভাবকটা কি ছিল? যে যখন বিক্রিয়ক এবং উৎপাদের সঙ্গে প্রভাবক একই ভৌত অবস্থায় থাকে, তখন সে ধরনের প্রভাবককে আমরা সমসত্ব প্রভাবক বলি। এবং সমসত্ব প্রভাবকের ক্রিয়া কৌশলকে আমরা সমসত্ব প্রভাবন বলি। সমসত্ব প্রভাবক যেভাবে বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে, সেই ক্রিয়া কৌশল আমরা পড়েছিলাম। অর্থাৎ অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে সমসত্ব প্রভাবকের ক্রিয়া কৌশলটা কেমন হতে পারে সেটা আমরা আলোচনা করেছি। তো আশা করি তোমরা সেই বিষয়গুলো স্টাডি করেছো। আজকে আমরা তার পরের টপিক থেকে ধারাবাহিক আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অসমসত্ব প্রভাবক বা হেটারোজেনিয়াস ক্যাটালিস্ট। তোমরা জানো যে অসমসত্ব প্রভাবক হচ্ছে সেই ধরনের প্রভাবক যারা বিক্রিয়ক এবং উৎপাদের সঙ্গে ভিন্ন ভৌত অবস্থায় থাকে। অর্থাৎ এমন হতে পারে যে বিক্রিয়ক এবং উৎপাদ এরা ধরো তরল অবস্থায় আছে, কিন্তু প্রভাবকটি কঠিন অবস্থায় আছে, বা বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় অবস্থায় আছে কিন্তু প্রভাবকটি কঠিন অবস্থায় আছে। অর্থাৎ প্রভাবক যদি বিক্রিয়ক এবং উৎপাদের সঙ্গে ভিন্ন ভৌত অবস্থায় থাকে, তবেই আমরা সেই প্রভাবককে অসমসত্ব প্রভাবক বলি। এবং অসমসত্ব প্রভাবকের ক্রিয়াকে বলা হয় অসমসত্ব প্রভাবন। ওকে, তাহলে অসমসত্ব প্রভাবক সম্পর্কে প্রথম ধারণা দেন যিনি, বিজ্ঞানী জে প্রিস্টলে 1978 সালে। এরপর কিছু অসমসত্ব প্রভাবক নিয়ে কথা বলেন হচ্ছে 1996 সালে বিজ্ঞানী এম ভ্যান ম্যারোম। তিনি যেটা লক্ষ্য করেন যে আয়রন, নিকেল, কপার, সিলভার, সেরিয়াম এরকম কিছু আহ, অবস্থান্তর ধাতু যারা প্রভাবক হিসেবে কাজ করে, তাদের উপস্থিতিতে ইথানলের ডিহাইড্রোজেনেশন ঘটান। তো ইথানল আমরা জানি যে ইথানলের ডিহাইড্রোজেনেশন করলে সেখান থেকে ইথানল পাওয়া যায়, অর্থাৎ অ্যালডিহাইড পাওয়া যায়। যেমন ইথানলের সঙ্গে তো তোমরা জানো CH3CH2OH। তাহলে ইথানলকে যদি ডিহাইড্রোজেনেশন করা হয়, ডিহাইড্রোজিনেশন, কপার প্রভাবকের উপস্থিতি, কপার প্রভাবক 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তো দেখা যায় সেখান থেকে ইথানল পাওয়া যায়। ইথানল বা অ্যাসিটালডিহাইড। এই যে বিক্রিয়াটি আছে, ইথানল থেকে এক অণু হাইড্রোজেন বিচ্যুতি করে ইথানল তৈরি করা, বা অ্যালকোহল থেকে ডিহাইড্রোজিনেশন করে হাইড্রোজেন অপসারণ করে ডিহাইড তৈরি করা, বিক্রিয়া কিন্তু কপার অসমসত্ব প্রভাব হিসেবে কাজ করে। কারণ কপার এখানে কিন্তু কঠিন অবস্থায় আছে। অপরদিকে বিক্রিয়ক ইথানল এটিও আছে অ্যাকুয়াস অবস্থায় বা তরল অবস্থায় বলতে পারো। অপরদিকে উৎপাদ ইথানল এটিও কিন্তু অ্যাকুয়াস অবস্থায় আছে বা তরল অবস্থায় আছে। যাই হোক, তাহলে এই ক্ষেত্রে ইথানলকে ডিহাইড্রোজেশন করেছি আমরা, বিচ্যুতি করেছি। যেমন এখানে হাইড্রোজেন কিন্তু আছে 6টি, আর এখানে উৎপাদে কিন্তু আছে 4টি। তার মানে এক কোনো হাইড্রোজেন অপসারিত হয়ে গিয়েছে, বিচ্যুতি ঘটেছে। তো এই ধরনের বিক্রিয়াগুলো সাধারণত অসমসত্ব প্রভাবের উপস্থিতিতে করে দেখান বিজ্ঞানী এম ভ্যান ম্যারোম। ওকে, তাহলে আমরা এই অংশ থেকে অসমসত্ব প্রভাবক কে প্রথম ধারণা দিয়েছেন এবং কিছু অসমসত্ব প্রভাবক নিয়ে কারা আলোচনা করেছেন সেটা জানলাম। তাহলে অসমসত্ব প্রভাবকের সংজ্ঞা কি? যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক, উৎপাদ ও প্রভাবক ভিন্ন দশায় থাকে, ভিন্ন ভৌত অবস্থা থাকে, সে সকল বিক্রিয়ার ক্ষেত্রে উপস্থিত প্রভাবককে
অসমসত্ব প্রভাবক বলা হয়। এবং অসমসত্ব প্রভাবকের ক্রিয়াকে বলা হয় অসমসত্ব প্রভাবন বা হেটারোজেনিয়াস ক্যাটালাইসিস। ওকে, যেমন এখানে কিছু অসমসত্ব প্রভাবকের উদাহরণ দেওয়া আছে। যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া যে অ্যামোনিয়া তৈরি হয় হেবারবস পদ্ধতিতে, ইউরিয়া তৈরির যে একটা ধাপ, সেক্ষেত্রে কিন্তু আয়রন প্রভাবক হিসেবে কাজ করে। আয়রন কিন্তু এখানে অসমসত্ব প্রভাবক, কারণ এখানে আয়রন কঠিন অবস্থায় আছে, বিক্রিয়ক এবং উৎপাদ কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে। একইভাবে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, সেক্ষেত্রে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড যে প্রভাবকটি ব্যবহার করা হয় এটাও কিন্তু কঠিন অবস্থায় আছে। অপরদিকে বিক্রিয়ক এবং উৎপাদ কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে এরকম কিছু অসমসত্ব প্রভাবকের উদাহরণ হচ্ছে এটি। এবার দেখা যাক অসমসত্ব প্রভাবকরা যে ক্রিয়া করে, অর্থাৎ যে ক্রিয়া কৌশলের মাধ্যমে তারা প্রভাবন ক্রিয়া করে বা বিক্রিয়াকে প্রভাবিত করে, সেটা সম্পর্কে দুটি প্রসিদ্ধ মতবাদ আছে। তার মধ্যে সনাতন মতবাদ যেটি বা ব্যাকডেটেড মতবাদ যেটি বা ক্লাসিক্যাল থিওরি যেটি, সেটি দেন বিজ্ঞানী ফ্যারাডে, এবং আধুনিক মতবাদ যেটি বা মডার্ন মেথড যেটি বা প্রিন্সিপাল যেটি, সেটি সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী ল্যাংমোর। এই দুইটি মতবাদের মধ্যে স্বাভাবিকভাবে আধুনিক মতবাদটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ফলপ্রসূ আর কি। ফ্যারাডের মতবাদটা আমরা প্রথমে দেখি। বিজ্ঞানী ফ্যারাডে কি বলেছেন, যে যদি প্রভাবক কঠিন এবং বিক্রিয়ক গ্যাসীয় হয়, তবে কঠিন প্রভাবকের পৃষ্ঠদেশে গ্যাসীয় অণুর পরিশোষণ ঘটে। মানে প্রভাবকটা ধরো এরকম একটা কঠিন খণ্ড, এবং এই খণ্ডের পৃষ্ঠতলের উপরে বিক্রিয়ক অণুগুলো, গ্যাসীয় বিক্রিয়ক অণুগুলো এসে আটকে পড়ে, অধিশোষণ ঘটে। এই অধিশোষণের ফলে পৃষ্ঠদেশে প্রভাবকের বহু আণবিক স্তর সৃষ্টি হয়। তার মানে এরকম কঠিন প্রভাবকের উপরে বিক্রিয়কের এরকম অসংখ্য অণু এসে আটকা পড়ে, বহু আণবিক স্তর, এরকম একটা স্তর, তার উপরে ধরো আরেকটা স্তর, এরকম অসংখ্য বিক্রিয়ক অণু এসে প্রভাবকের পৃষ্ঠদেশে এসে আটকা পড়ে বহু আণবিক স্তর গঠন করে। এবার কি আছে, ফলে কঠিন পদার্থের পৃষ্ঠদেশে পরিশোষিত অণুর ঘনমাত্রা বৃদ্ধি পায়। তার মানে পৃষ্ঠদেশের উপরে পরিশোষিত অণু অথবা বিক্রিয়ক অণু ঘনমাত্রা বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়ক অণুগুলো পরস্পর সংস্পর্শে আসা সহজ হয় এবং তারা উৎপাদে পরিণত হয়। এ হচ্ছে ফ্যারাডের মতবাদ অসমসত্ব প্রভাবকের প্রভাবন ক্রিয়া সম্পর্কে। হোক, এই মতবাদের সম্পর্কে কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাগুলোর কারণেই এটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না বা অতটা বেশি আলোচনার বস্তু না। যেমন একটা হচ্ছে যে প্রত্যেক কঠিন পদার্থই কিছু না কিছু গ্যাসীয় অণু অধিশোষণ করে থাকে। তার মানে যদি বিক্রিয়ক অণু কঠিন প্রভাবকের উপর যদি বিক্রিয়ক অণুগুলো এসে একেবারে আটকা পড়ে যায়, একেবারে তাদের পৃষ্ঠদেশের সংস্পর্শে এসে অধিশোষিত হয়, দেখা যায় কিছু বিক্রিয়ক অণু প্রভাবকের সঙ্গে আটকে থাকে, মানে তারা বিক্রিয়া করে না বা তারা অবিকৃত থেকে যায়, তারা উৎপাদে পরিণত হয় না। তো এটা কিন্তু অবশ্যই একটা লিমিটেশন আর কি, সীমাবদ্ধতা। ওকে, আরেকটি সীমাবদ্ধতা কি, যে যদি কঠিন পদার্থের পৃষ্ঠদেশে সকল গ্যাসীয় অণু অধিশোষিত হয়ে থাকে, তাহলে সকল কঠিন পদার্থই প্রভাবক হিসেবে কাজ করবে, কিন্তু বাস্তবে তা হয় না। মানে যে কোনো কঠিন প্রভাবকের উপরে, কঠিন বস্তুর উপরে যদি বিক্রিয়ক অণু অধিশোষিত হয়, তাহলে কিন্তু সব কঠিন কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে পারে, কিন্তু আসলে কিন্তু সব কঠিন পদার্থ কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে পারে না। বিশেষ করে অবস্থান্ত ধাতু যারা, তারা কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে পারে। ওকে, তাহলে এরকম কিছু সীমাবদ্ধতার কারণে ফ্যারাডের যে সনাতন মতবাদ ছিল অসমসত্ব প্রভাবন ক্রিয়া সম্পর্কে, সেটি অতটা বেশি গ্রহণযোগ্যতা পায়নি। তারপর আসে পরিসরণ তত্ত্বের আধুনিক মতবাদ, মডার্ন কনসেপ্ট, যেটা সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী ল্যাংমোর, এবং 1916 সালে তিনি ধারণাটা দেন। তিনি যে পরিশোষণ তত্ত্বটি দেন, সেখানে 5টি ধাপ আছে। প্রথম ধাপ কি, বিক্রিয়কের ব্যাপন, অর্থাৎ বিক্রিয়ক অণুগুলো প্রভাবকের দিকে বেপিত হতে থাকবে। তোমরা জানো ব্যাপন হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে অন্য একটা জায়গার দিকে ছড়ায় পড়া। তো বিক্রিয়ক অণুগুলো প্রথমে প্রভাবকের দিকে বেপিত হতে থাকবে। দ্বিতীয় ধাপটা কি, ভৌত বা রাসায়নিক পরিশোধন ঘটবে, অর্থাৎ প্রভাবকের সঙ্গে বিক্রিয়ক অণুগুলো ভৌতভাবে অথবা রাসায়নিকভাবে একটা দুর্বল আকর্ষণ বল দ্বারা আটকে যাবে বা পরিশোধন ঘটবে, অ্যাডজর্পশন ঘটবে। তৃতীয় ধাপটা কি, তৃতীয় ধাপটা হচ্ছে সক্রিয় জটিলকরণ। সক্রিয় জটিল তো অবশ্যই তোমরা বোঝো, বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার আগে মাঝে একটা বিক্রিয়কগুলোর প্রোটন বন্ধন ভাঙ্গন বা নতুন মতন গঠন, এই যে মাঝের যে অবস্থাটা, এটাকে কিন্তু সক্রিয় জটিল অবস্থা বলা হয়। ফলে তৃতীয় ধাপে সক্রিয় জটিল অবস্থা গঠন হবে বিক্রিয়কগুলোর ভাঙনের মাধ্যমে।
তারপর সক্রিয় জটিল কি হবে, বিয়োজিত হয়ে উৎপাদ তৈরি হয়ে যাবে এবং ফাইনালি উৎপাদের ডিজরাপশন হবে বা সক্রিয় জটিলে ডিজরাপশন হবে। এখানে পঞ্চম ধাপ যেটি আছে এটিতে সক্রিয় জটিলের পরিবর্তে যদি আমরা উৎপাদের কথা বলি তাহলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তার মানে উৎপাদে ডিসরাপশন হবে, উৎপাদে ডিসরাপশন। ডিসরাপশন মানে উৎপাদটা বিচ্যুতি ঘটবে, প্রভাবক থেকে উৎপাদটা সরে যাবে, উৎপাদে ডিসরাপশন হবে। ওকে, যেমন একটি সাধারণ বিক্রিয়া ধরা হয়েছে যে এ বি বিক্রিয়া করে সি এবং ডি উৎপাদ উৎপন্ন করে একটা ক্যাটালিস্ট বা প্রভাবকের উপস্থিতিতে। সেখানে প্রভাবক হচ্ছে প্লাটিনাম, আয়রন, নিকেল, এই প্রভাবকগুলো ধরা হয়েছে একটা কমন প্রভাবক হিসেবে। যেমন এরকম 5টি ধাপ। প্রথম ধাপটা কি হয়, বিক্রিয়ক অণুগুলো প্রভাবকের দিকে আসতে থাকে, বেপিত হতে থাকে। তারপর দ্বিতীয় ধাপে কি হবে, পরিশোধন করবে, অর্থাৎ বিক্রিয়কের সঙ্গে প্রভাবকের সঙ্গে প্রভাবক পৃষ্ঠতলের সঙ্গে বিক্রিয়কগুলো একটা দুর্বল আকর্ষণ বল দ্বারা বা ভ্যান ডালস বল দ্বারা আটকে যাবে। এরপর কি হবে, বিক্রিয়কগুলোর মধ্যে পুরাতন বন্ধন ভাঙতে থাকবে, মানে বিক্রিয়কের সংস্পর্শে এসে গিয়েছে তারা, সক্রিয় জটিল গঠন হচ্ছে। এরপর সক্রিয় জটিল থেকে উৎপাদ গঠন হয়ে যাবে। সক্রিয় জটিলে বিয়োজন বলা হয়েছে, সক্রিয় জটিল ভেঙে উৎপাদ গঠন হবে। যেমন এখানে লেখা আছে দেখো, সক্রিয় জটিল ও কঠিন পদার্থের পৃষ্ঠতলের বন্ধন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, পর্যায়ে বন্ধন ভেঙে যায়, বন্ধন ভেঙে যায়। ওকে, তারপর উৎপাদ গঠিত হয়ে গেল সি এবং ডি। সেই সি এবং ডি উৎপাদ কিন্তু প্রভাবক থেকে আলাদা হয়ে যাবে, বিচ্যুতি ঘটবে, ডিসরাপশন ঘটবে। ওকে, এভাবে 5টি ধাপে বিক্রিয়ক অণুগুলো থেকে অসমসাত প্রভাবকের মাধ্যমে উৎপাদ পাওয়া যায়। যেমন নিকেল প্রভাবকের উপস্থিতিতে যে ইথিনের হাইড্রোজিনেশন, আচ্ছা আমরা জানি যে ইথিন হচ্ছে, ইথিনের সঙ্গে হাইড্রোজিনেশন আছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে। হাইড্রোজেন কিন্তু গ্যাসীয়, ইথিনও কিন্তু গ্যাসীয়। আবার এখান থেকে যে উৎপাদ যেটি পাওয়া যায়, উৎপাদটি কিন্তু ইথেন, এটাও কিন্তু গ্যাসীয়, গ্যাসীয়। কিন্তু নিকেল প্রভাবকটি কিন্তু কঠিন, সলিড, কঠিন। তাহলে ইথিনের সঙ্গে হাইড্রোজেনের যে সংযোজন, এখানকার পাই বন্ধনটা ভেঙে যায়, ভেঙে যায় হাইড্রোজেন এই দুটি কার্বনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে ইথেন তৈরি করে। তাহলে ইথিনের সঙ্গে বা অসম্পৃক্ত যৌগের সঙ্গে হাইড্রোজিনেশন করে বা হাইড্রোজেন সংযোজন করে অ্যালকেন বা সম্পৃক্ত যৌগ যে তৈরি হয় কঠিন প্রভাবের উপস্থিতি, এটা কিন্তু একটা অসমসাত প্রভাব। এটা কিভাবে ঘটতে পারে, যেমন প্রভাবের সঙ্গে দেখো, প্রথম ধাপে কি হচ্ছে, বিক্রিয়ক অণুগুলো প্রভাবকের দিকে বেবিত হচ্ছে, পরে একটা দুর্বল আকর্ষণ বল দ্বারা প্রভাবকের সঙ্গে যুক্ত হচ্ছে। তারপর এদের মধ্যে পুরাতন বন্ধন ভেঙে যেতে মানে সক্রিয় জটিল অবস্থা গঠন হচ্ছে। তারপর এখানে একটা সক্রিয় জটিল গঠন, সেটা আস্তে আস্তে ভাঙতে বিচ্যুত হতে হতে একটা সময় উৎপাদ প্রভাবক থেকে আলাদা হয়ে যাচ্ছে। ওকে, এরপর নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া যে অ্যামোনিয়া তৈরি হওয়া, সেটাও কিন্তু একটা অসমসাত প্রভাবক। যেমন নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন, নাইট্রোজেনের সঙ্গে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া তৈরি হয়, 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়, এই বিক্রিয়াটাও কিন্তু একটা অসমসত্ব বিক্রিয়া। এক্ষেত্রে কিন্তু আয়রন প্রভাবক ব্যবহৃত হয়, আয়রন প্রভাবক ব্যবহৃত হয়। এক্ষেত্রে নাইট্রোজেন, হাইড্রোজেন এরা কিন্তু সবাই গ্যাসীয়, উৎপাদ অ্যামোনিয়াও গ্যাসীয়, কিন্তু আয়রন প্রভাবটি কিন্তু কঠিন, কারণ এখানে অসমসাত প্রভাবক। তাহলে প্রথমে কি হবে, এই যে ধাপটা, প্রথম ধাপটা হচ্ছে 1 নম্বর ধাপ, বিক্রিয়ক অণুর সংস্পর্শে বিক্রিয়ক অণুগুলো প্রভাবকের দিকে বেপিত হচ্ছে। তারপর 2 নম্বর ধাপে একটা দুর্বল বন্ধন দ্বারা, তারা দুর্বল আকর্ষণ বন্ধন দ্বারা তারা বিক্রিয়ক প্রভাবকের সঙ্গে যুক্ত হচ্ছে। তারপর তাদের পুরাতন বন্ধনগুলো ভেঙে যাচ্ছে, অর্থাৎ সক্রিয় জটিল গঠন হচ্ছে। তারপর সক্রিয় জটিল থেকে উৎপাদ গঠন হয়ে যাচ্ছে, NH3 অ্যামোনিয়া তৈরি হয়ে গিয়েছে। তারপর ফাইনালি শেষ ধাপে বা পঞ্চম ধাপে উৎপাদ প্রভাবক থেকে আলাদা হয়ে যাবে। তাহলে এরকম 5টা ধাপে পর্যায়ক্রমে অ্যামোনিয়া তৈরি হয়। ওকে, এরপর প্রভাবক সহায়ক বা প্রভাবক বীজ বলা যায়, ক্যাটালিস্ট প্রমোটার। প্রভাবক সহায়কতার দ্বারা তো বুঝতে পারছো যে যারা প্রভাবকের ক্ষমতাকে আরো বৃদ্ধি করে দিতে পারে বা প্রভাবকের প্রভাবন ক্রিয়া তারা সাহায্য করে, তাদেরকে প্রভাবক সহায়ক বলা হয়। আর যারা প্রভাবকের ক্ষমতা নষ্ট করে তাদেরকে প্রভাবক বীজ বলা হয়। এটা যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া যে অ্যামোনিয়া তৈরি হয় হেপারবাস পদ্ধতিতে, এক্ষেত্রে আয়রন সাধারণত প্রভাবক হিসেবে কাজ করে। কিন্তু এই প্রভাবকের সঙ্গে যদি আমরা বাইরে থেকে একটু মোলিবডিনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড যুক্ত করি, তাহলে দেখা যায় সেটি আয়রনের প্রভাবন ক্রিয়াকে আরো বাড়ায় দেয়।
তাহলে এক্ষেত্রে মলিবডিনাম অ্যালুমিনা হচ্ছে প্রভাবক সহায়ক। প্রভাবক বিষ কি? যারা প্রভাবকের ক্রিয়াকে কার্যক্রিয়াকে নষ্ট করে দেয়। যেমন স্পর্শ পদ্ধতিতে যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, এক্ষেত্রে কিন্তু প্লাটিনাম হচ্ছে প্রভাবক, কিন্তু এর সঙ্গে আর্সেনিক অক্সাইড যুক্ত করলে সেটি প্রভাবকের ক্ষমতা নষ্ট করে দেয়। যেমন আর্সেনিক অক্সাইড এক্ষেত্রে প্রভাবক বিষ। ওকে, এরপর আসা যাক প্রভাবকের সঙ্গে সক্রিয় শক্তির মধ্যে সম্পর্ক। আমরা জানি সক্রিয় শক্তি কি? সক্রিয় শক্তি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি, যে পরিমাণ শক্তি অতিক্রম করলে বিক্রিয়াগুলো উৎপাদে পরিণত হতে পারে। অর্থাৎ বিক্রিয়া উৎপাদে পরিণত হওয়ার জন্য এক নির্দিষ্ট পরিমাণ শক্তি অতিক্রম করতে হয়। যে বিক্রিয়কগুলো এই নির্দিষ্ট পরিমাণ শক্তি অতিক্রম করতে পারে সেই বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হতে পারে। সক্রিয় শক্তির সঙ্গে বিক্রিয়ার হারের বা গতিবেগের যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। যেমন এখানে দেখো, এটা হচ্ছে আরএনএস এর সমীকরণ, তোমরা জানোই। তো নির্দিষ্ট তাপমাত্রায় অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি ইর সঙ্গে কিন্তু বিক্রিয়ার হার দ্রব্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ সক্রিয় শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়ার হার দ্রব্য কমে যাবে বা বিক্রিয়ার হার কমে যাবে, আর সক্রিয় শক্তি যদি কমে যায় তাহলে বিক্রিয়ার হার বেশি হবে। ওকে, তাহলে প্রভাবকরা যে বিশেষ করে ধনাত্মক প্রভাবক যারা, তারা যে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, তারা আসলে কিভাবে করে? তারা কোন একটা বিক্রিয়ার গতি বৃদ্ধি করবে কিভাবে? যে বিক্রিয়ার সক্রিয় শক্তিটা কমায় দেবে বা হ্রাস করবে। যেমন এখানে তোমাদের পিকচারটি ভুল আছে, এটাই হচ্ছে প্রভাবিত বিক্রিয়ার গ্রাফ, আর এটা হচ্ছে অপ্রভাবিত, এই পর্যন্ত হবে আর কি। অর্থাৎ দেখো, বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে হলে একটা এই পরিমাণ শক্তি অতিক্রম করতে হবে। এটাকে যদি আমি 1 নম্বর গ্রাফ ধরি আর এটা হচ্ছে 2 নম্বর গ্রাফ, তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে হলে 1 নম্বর গ্রাফ অনুযায়ী অনেকখানি পথ অতিক্রম করে উৎপাদে পরিণত হতে হবে। কিন্তু ধনাত্মক প্রভাবক যারা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, আসলে কি করে? ওই সক্রিয় শক্তিটা কমায় দেবে, যেমন এখান থেকে পর্যন্ত কমায় দিয়েছে। তাহলে এখন খুব সহজে কিন্তু 2 নম্বর ওয়েতে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হতে পারবে। তার মানে ধনাত্মক প্রভাবক যারা বিক্রিয়ার সক্রিয় শক্তি হ্রাস করে বিক্রিয়ার গতিবেগকে বৃদ্ধি করে, আর ঋণাত্মক প্রভাবক যারা, তারা বিক্রিয়ার সক্রিয় শক্তি আরো বাড়া দিয়ে বিক্রিয়কগুলোকে খুব সহজে উৎপাদে পরিণত হতে দেবে না, অর্থাৎ তাদের বিক্রিয়ার গতিবেগটা কমায় দেবে। তাহলে এটা যদি আমরা 3 নাম্বার বলি, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবকের জন্য। ঋণাত্মক প্রভাবকের জন্য ঋণাত্মক প্রভাবক যারা বিক্রিয়ার গতিকে হ্রাস করে, ঋণাত্মক প্রভাবক বলি, তারা আসলে কি করবে? বিক্রিয়ার সক্রিয় শক্তিকে আরো বাড়ায় দেয়, ফলে বিক্রিয়া খুব সহজে উৎপাদে পরিণত হতে পারে না। এবার একটা উদাহরণ দেওয়া আছে, দেখো। হাইড্রোজেন পারঅক্সাইডের যে বিয়োজিত হয়ে পানি এবং অক্সিজেন উৎপন্ন করা, সেক্ষেত্রে আয়োডাইড হচ্ছে ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করে। দেখো, প্রভাবক ছাড়া প্রভাবকবিহীন সক্রিয় শক্তি হচ্ছে 1 নাম্বার, সক্রিয় শক্তির মান কত? 75। কিন্তু প্রভাবক আয়োডাইড ব্যবহার হলে হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনের যে বিক্রিয়াটি আছে, এটির সক্রিয় শক্তি কমে যায়। দেখো, 56.5 কিলোজুল পার মোল হয়। অর্থাৎ এই হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু এই পরিমাণ পথ অতিক্রম করে উৎপাদে পরিণত হওয়ার চেয়ে কিন্তু এই পদে কিন্তু খুব সহজেই হতে পারবে, অর্থাৎ 2 নম্বর পদে কিন্তু খুব সহজেই হতে পারবে। মানে সক্রিয় শক্তি যেহেতু কম, তখন খুব সহজেই এই পরিমাণ শক্তি অতিক্রম করে বিক্রিয়াগুলো উৎপাদে পরিণত হতে পারবে। এটা হচ্ছে প্রভাবকের সঙ্গে সক্রিয় শক্তির সম্পর্ক। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ এর পরের টপিকস নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।